আবিরকে বাথরুমে দেখে অনু ভয়ার্ত দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো। আবিরও অনুকে এভাবে দেখে হকচকিয়ে গেল। তাড়াতাড়ি নিজের দৃষ্টি লুকিয়ে বাথরুম ছেড়ে চলে গেল। অনু আর মাথা না ঘামিয়ে শাওয়ার সেরে বেরিয়ে গেল। রুমে পা রাখা মাত্রই আরোহী এসে ওকে টান দিয়ে নিয়ে গেল। তোমাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তো... কেন, আমি কি করেছি? সিরিয়াসলি তুমি বুঝতে পারছো না? না, ভাইয়া বাথরুমে কি করছিল? তুমি তো আমার চোখের সামনে দরজা বন্ধ করে বাথরুমে গিয়েছিলে, তাই না? তাহলে ভাইয়া কীভাবে বাথরুমে ঢুকলো বলো? অনু নিজে ওই কথাটি অনেক ভেবেছে, কিন্তু হিসাব মেলাতে পারেনি। সে ভেবেছিল আবিরকেই এবার জিজ্ঞেস করবে, তাই সে কথা ঘোরানোর জন্য বলল, আমি সত্যি জানি না উনি কিভাবে বাথরুমে গেলেন। সত্যি, তোমাদের মতো মেয়েরা আর কিছু না জানলেও এসব ভালোই জানে। আরোহী কথাটি বলে রুম ছেড়ে চলে গেল। অনুর চোখেও পানি চিকচিক করছে। খুব কষ্ট পেয়েছে সে আরোহীর কথায়। তাড়াতাড়ি রুম ছেড়ে সেও বেরিয়ে চলে গেল আবিরের রুমে। আবির তখন ফোনে কথা বলায় ব্যস্ত। অনুকে দেখে আবির ফোন কান থেকে সরিয়ে বলল, কিছু বলবে? আসলে তখন বাথরুম। আবির অনুকে বাকিটুকু না বলতে দিয়ে নিজেই বলল, হ্যাঁ, আমিও তোমার কাছে যেতে চাইছিলাম। আই এম সরি। আসলে রুহি রুম থেকে একটা জিনিস আনতে গিয়ে দেখি বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ আসছে। রুহি তো এই টাইমে শাওয়ার করে না। এক মুহূর্তে আমার তোমার কথা মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছিল, তাই কোনো কিছু না ভেবে দরজা একটু জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। হয়তো ভালো করে লক করেনি, তাই। অনু কিছু বলল না, রুম ছেড়ে বেরিয়ে এলো। পথেই আবার আরোহীর সাথে দেখা। সে অনুকে দেখে ভ্রুকুচকে ফেলল। কোথায় গেছিলে? আবিরের রুমে। আরোহী একটা ভেঙচি কেটে সোজা আবিরের রুমে চলে গেল। ভাইয়া, কি তোমার মনে কি চলছে বলো তো? কি চলবে আবার? মানে তুমি কোনো মেয়ের সাথে ভালো করে 2-4 কথা পর্যন্ত বলো না, আবার তুমি কি না একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো? সিরিয়াসলি? আমি এ ব্যাপারে আগেও তোর সাথে কথা বলেছি, তাহলে আবার কেন? কারণ আমার কাছে বিষয়টা সুবিধা লাগছে না। তাহলে আমার কি করার? দেখো ভাইয়া, হেয়ালি করবে না একদম বলে দিলাম। সত্যি করে বলো তো অনুর সাথে তোমার কি সম্পর্ক? আশ্চর্য, ওর সাথে তো আমার আজই প্রথম দেখা। তাহলে সম্পর্ক আসতে যাবে কোথা থেকে? নাকি তুই জোর করে সম্পর্ক স্থাপন করে ফেলবি? আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। তোর এত বোঝার দরকার নেই, যা গিয়ে নিজের চরকায় তেল দে। আর শোন, কাল কিন্তু আদিল খান আসছে। কথাটি বলে আবির একটা চোখ টিপ দিল। আরোহী লজ্জা মাখা মুখ করে আবিরের রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন বাড়িতে তোড়জোড় চলছে। অনু রান্নাঘরের এক কোণায় দাঁড়িয়ে নিজের তর্জনী আঙুলের নখ কামড়াচ্ছে আর পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। আরোহী কোমরে ওড়না বেঁধে রান্না করে যাচ্ছে। অনু বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে কার জন্য এত রান্নাবান্না, কিন্তু আরোহী কিছুই বলেনি। অনু আরোহীর এমন ব্যবহারে কষ্ট পেলেও সেটা প্রকাশ করলো না। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে বলল মেহমান এসে গেছে। আরোহী আর ওর মা মাথায় ওড়না দিয়ে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অনুও বেরোবে তার আগে আরোহী ওর হাত খপ করে ধরে ফেলল। ওনারা আমাদের পারিবারিক গেস্ট, তাই আমি চাই না তুমি ওনাদের সামনে গিয়ে কোনো সিন ক্রিয়েট করো। যাও, রুমে গিয়ে চুপচাপ বসে থাকো, আর যা বললাম তা যেন মনে থাকে। অনু আরোহীর কথা সম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে ওপরে চলে গেল। রুমের দরজা আটকাতে গিয়ে অনুর চোখ পড়ল ড্রয়িং রুমে বসে থাকা ছেলেটির দিকে। ছেলেটি এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে যেন খারাপ কিছু নেই, কেমন যেন মায়া লেগে আছে। অনু ছেলেটির দিকে আর বেশিক্ষণ তাকালো না, দরজা বন্ধ করে দিল। ছেলেটির দরজা বন্ধ, তারপরও সেদিকে তাকিয়ে আছে। আরোহী ব্যাপারটা বুঝে শুধু রাগে ফুঁসছে। অনু কাঁদো কাঁদো মুখ করে মা বাবার কথা ভাবছে। আজ 2 দিন হয়ে গেল সে আবিরদের বাসায় এসেছে, কিন্তু এখনো পর্যন্ত মা বাবার কোনো হদিসই মেলাতে পারেনি। আর যদি সেও তার মা বাবার কাছে থাকতো তাহলে তারও সুন্দর একটা ফ্যামিলি হতো। অনুর ভাবনার মাঝেই দরজা টকটক আওয়াজ পড়ল। অনু নিজের চোখের জলটা মুছে দরজাটা খুলে দিল। দরজার ওপারে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন, পরনে তার দামি শাড়ি। অনু ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কত চেনা লাগছে মহিলাটিকে। উনি আরোহীর দিকে তাকিয়ে বললেন, ওকে? আরোহী কিছুক্ষণ ভেবে বলল, ও আমাদের বাসার কাজের লোক। এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো, তাও দরজা বন্ধ করে? চুরি টুরি করার মতলব আসছো নাকি? যাও, রুম থেকে বেরিয়ে যাও। আরোহীর কথায় অনুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ইগো সবারই থাকে, তেমনই অনুরও আছে। কাজের লোক কথাটি ওর এগোতে লেগে গিয়েছে। সে গরিব হতে পারে, কিন্তু কাজের লোক নয়। কি হলো, যাও। অনু দৌড়ে ছাদে চলে গেল। ভদ্র মহিলাটি একবার তাকিয়েছে অনুর দিকে, পরেও আর না তাকিয়ে চলে গেলেন বাথরুমে। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। বিকেল 3টায় অনু এসেছিল, ছাদে এখনও আছে। কেউ একবার এসে দেখেনি পর্যন্ত। ওর মায়ের কাছে থাকলে কতবার এসে ওর মা ওকে দেখে যেত। কথাটি ভেবেই অনু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পেছন ফিরতেই আবিরকে দেখে একটু চমকে গেল। আপনি? মেহমান আসলো, নিচে তো গেলে না? এমনি। আচ্ছা, ওনারা কি আপনাদের রিলেটিভ? হ্যাঁ, আমার বাবার বন্ধুর ফ্যামিলি আজ এসেছিল।
বন্ধুর নাম জানতে অনুর ইচ্ছে হলো, তাই সে বলল, কী নাম আপনার বাবার বন্ধুর? ঈশান খান। ঈশান খান নাম শুনে অনু দু কদম পিছিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওনার স্ত্রীর নাম কি আরশি? হ্যাঁ, বাট তুমি কি করে চিনলে তাকে? তুমি তো গ্রামে থাকতে, তাহলে শহরের মানুষকে চেনা তো তোমার দ্বারা পসিবল না। তাহলে ওই আসলে ঈশান খান নামটা আমি আগেও শুনেছিলাম, তো তাই একটু অবাক হলাম। তাহলে এরকম ওভাররিয়েক্ট করার কে আছে? বললামই তো। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। হাত দুটি ভাঁজ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। উনি কিছুক্ষণ নীরব থেকে বলল, ওনারা চলে গেছেন অনেক আগেই। খালি বাসা তোমাকে দেখতে পাচ্ছিলাম না, তাই খুঁজতে খুঁজতে ছাদে এলাম। আর দেখো, তোমায় পেয়েও গেলাম। খালি বাসা মানে আপনার বাবা মা কোথায়? ওনারা আঙ্কেলদের সাথে চলে গেছেন। প্রতি বছরই আমরা গিয়ে ওনাদের বাসায় থাকি, নয়তো ওনারা এসে আমাদের বাসায় থাকেন। খুব ভালো সম্পর্ক ওনাদের সাথে আমাদের। আচ্ছা, একটা ছেলেও তো এসেছিল, ও কি হয় আপনাদের? আবির অনুর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন বলো তো? এমনি। ও হচ্ছে আদিল খান, ঈশান আঙ্কেলের ছেলে। জানো তো অনু, ওর না বড় একটা বোন ছিল, আমার সঙ্গী ভাবতে পারো। কিন্তু কোনো এক কালবৈশাখী ঝড় এসে ওকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। এতটাই দূরে যে আমি আজ অবধি ওকে খুঁজে পাইনি। ও যখন আমার থেকে দূরে সরে যায় তখন আমার বয়স 5 বছর। ভালোবাসা কী জিনিস বুঝতাম না, কিন্তু ওকে দেখলে কেমন যেন মনে এক ধরনের নাম না জানা অনুভূতি জাগত। বয়স বাড়ার সাথে সাথে কখন যে এই অনুভূতি ভালোবাসার রূপান্তর হয়েছে বুঝতেই পারিনি। যখন থেকে বুঝতে পারলাম আমি ওকে ভালোবাসি, তখন থেকে ওকে খুঁজে যাচ্ছি। বাবা আমার জন্য অনেক পাত্রী দেখেছে, বাট কেন জানি না আমার তখন শুধু সেই পিচ্চির কথাই মনে পড়তো। শুধু মনে হতো ও আসবে, কিন্তু ও আর আসলো না। আর আসবে কিনা সেটাও জানি না। আমি আজও ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসেন? তা ও কী রকম দেখতে হয়েছে, কালো না ফর্সা? ব্যাস, ও যেমনি হোক না কেন ওকে আমি ভালোবাসি। যদি তার বিয়ে হয়ে যায় তাহলেও কি আপনি ওকে ভালোবাসবেন? হঠাৎ তুমি এত প্রশ্ন করছো যে? এক মিনিট, ওর নামও তো অনু ছিল, অ্যান্ড তোমারও। আর তোমার ঈশান আঙ্কেলের নাম শুনে ওভার রিয়েক্ট করা? আচ্ছা, কোনোভাবে তুমিও অনু নও তো? অনু এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু আবিরের মুখ থেকে কথাটি শুনে সে একটু অপ্রস্তুত হয়ে গেল। কোনো রকমের জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলল, আপনি এভাবে আমাকে সন্দেহ করতে পারেন না। যখন দেখলেন অনুকে পাচ্ছেন না তখন আমাকে সন্দেহ করতে শুরু করলেন। আর কারণটা কি কাকতালীয়ভাবে অনুর সাথে আমার নামটা মিলে গেছে, তাই তো? আচ্ছা, দুনিয়াতে কি অনু নামের একজনই আছে বলুন তো? কত শত মানুষ আছে অনু নামের, তাহলে কি সবাই আপনার সে পিচ্চি অনু? আচ্ছা, তোমার সব কিছুতে এত ওভার রিয়াক্ট কেন? মানে মানে তুমি সব কিছুতেই এরকম আচরণ করো কেন? কেমন আচরণ? অদ্ভুত। এটা একান্ত আপনার কাছেই মনে হয়। আচ্ছা ঠিক আছে, কথা পরেও বলা যাবে। আগে নিচে এসেও সন্ধ্যা হচ্ছে, জানালা দরজা সব বন্ধ করতে হবে। আর আকাশের কন্ডিশনও বেশি ভালো না। কন্ডিশন মানে? আবির অনুর কথা শুনে ফিক করে হেসে ফেলল। কিছুক্ষণ হেসে তারপর বলল, তোমাকে না কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করানো দরকার, তাহলে তুমিও ছোট ছোট বাচ্চাদের সাথে লেখাপড়া করতে পারবে। অনু মুখটা ফুলিয়ে বলল, আপনার যদি এত ইচ্ছে থাকে ছোট স্কুলে ভর্তি হওয়ার তাহলে আপনি গিয়ে ভর্তি হন। সন্ধ্যা 7টা বাজে। অনু হাতে কফি নিয়ে বসে আছে, আর ওর সামনে আবির হাতে কফি নিয়ে একের পর এক চুমুক দিয়ে যাচ্ছে। অনুকে এভাবে হাতে কফি নিয়ে বসে থাকতে দেখে আবির বলল, কফি কি ভালো হয়নি? হাতে নিয়ে বসে রইলে যে? আসলে আমি আগে কখনো কফি খাইনি, খেতে কেমন সেটাও জানি না। খেতে ভালোই, খেয়ে দেখো, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। শুরু করো। অনু আবিরের কথা শুনে কফি মুখে দিল। না, খেতে ভালোই। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, জানো তো আমি কখনো কোনোদিন কোনো মেয়েকে কফি খেতে বলিনি, কিন্তু আজ দেখো নিজের হাতে কফি বানিয়ে একজন মেয়েকে খাওয়াচ্ছি। তা আজ তো বউ আসেনি, রান্না তো করতে হবে। কি খাবে? আমি রান্না জানি। তাহলে তো ভালোই, চলো রান্না করে দেখি রান্না করার মতো কিছু আছে কি না। আবির ফ্রিজ খুলে দেখলো অনেক সবজি আছে, বরবটি, চিচিঙ্গা, বাঁধাকপি, পটল আর সিম। অনু চলো আজ বাঁধাকপি খাই। সকালে তো বউ আসবেই, তখন না হয় মাছ মাংস রান্না করা যাবে। আপনার ইচ্ছা। আবির পেঁয়াজ করছে আর শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। অনু আবিরকে এইভাবে কাঁদতে দেখে খিলখিল করে হেসে দিল। আবির প্রথমে বিরক্ত হলো, পরে মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে অনুকে এইভাবে হাসতে দেখছে। অনু হাসলে ওর বাম গালে টুল পড়ে, আর তার মধ্যে আঁকাবাঁকা দাঁতের হাসি। এমন রমণীর বর্ণনা দিতে গেলে যে আস্তে একটা উপন্যাস লেখা হয়ে যাবে। আবির নিজেকে অনেক কষ্টে সংযত করে বলল, অনু। অনু নিজের হাসিটা থামিয়ে বলল, বলুন। তুমি কি জানো তোমার আর আমার মধ্যে একটা জিনিসের মিল আছে? ও মা, তাই? কি সেটা? আসলে তোমার গালেও টুল পড়ে আর আমার গালেও, শুধু এতটুকুই তফাৎ, আমার 2 গালে আর তোমার 1 গালে। আপনাকে হাসলে খুব ভালো লাগে। খোঁচা খোঁচা দাড়ি, গালে টুল পড়ে, উফ, মন চায় গালটা একটু টেনে দিই। আচ্ছা তাই? তাই।
রান্না বান্নার পাট চুকিয়ে আবির আর অনু যে যার রুমে চলে গেল। অনু আয়নার সামনে এসে দেখলো তার অবস্থায় ঘেমে একাকার, কপালে ঘামের বিন্দু মুক্তোর দানার মতো বসে আছে। বেবি হেয়ারগুলো কপালের সাথে লেপ্টে আছে, সারা শরীরও চুলকাচ্ছে। না, এভাবে থাকা আর সম্ভব নয়। অনু বাথরুমে চলে গেল শাওয়ারের জন্য। বেশ কিছুক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকার পর মনে পড়লো সে তো কাপড়ই আনেনি, এখন কি পরবে? বাথরুমের এক কোণে স্ট্যান্ডে একটা সাদা তোয়ালে রাখা আছে। অনু সেটাই শরীরে পেঁচিয়ে বেরোলো। কাপড় খুলে দেখলো একটা দুটি শাড়ি পরে আছে আর একটা জামাও নেই। হয়তো আরোহী সাথে করে নিয়ে গেছে, নয়তো সরিয়ে ফেলেছে। অনু শাড়িটা নিয়ে আবার বাথরুমে চলে গেল। আবির অনুকে ডাকতে সে নিজেই থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা নীল শাড়ি পরিহিতা রমণীকে দেখে সে একেবারে ঘরে চলে গেছে। এক একবার মেয়েটাকে এক এক রূপে দেখে সে বারবার মায়ায় পড়ে যাচ্ছে। কি আছে এমন এই মেয়ের মধ্যে? অনু নিজের লম্বা চুলগুলো সামনে এনে ঝরছে। চুল সামনে নেওয়ার জন্য ওর ফর্সা পিঠ ব্লাউজ বেদ করে অর্ধেক দেখা যাচ্ছে। আবির সেদিক থেকে চোখ সরিয়ে নিজেকে কন্ট্রোল করে বলল, নিচে এসো, খাবে। কথাটি বলে আবির আর এক মুহূর্ত আর দাঁড়ালো না, চলে গেল। অনু জিভে একটা কামড় দিয়ে নিজেই নিজের মাথা চাটা মারল। শ্রী অনু, দরজাটাও বন্ধ করতে পারলি না? বেচারা আবির এখন তোকে কি ভাববে বলতো? আর তাছাড়াও এটাও প্রমাণ হয়ে গেল যে সব ছেলেরা খারাপ হয় না, সব ছেলেদের মনে কামনা বাসনা থাকে না। আবির চাইলেই সুযোগ নিতে পারত, কিন্তু ও তো ভালো করে তাকায়ও নি। সত্যি সব ছেলেরা যদি এমন হতো তাহলে হয়তো কোনো বোনকে ধর্ষিতা হতে হতো না। আবির হয়তো নিজেকে এসবে জড়াতেও চায় না। তার মনে তো শুধু একজনই আছে, সেই পিচ্চি অনু, মানে আমি। কিন্তু আমি চাইলেই তাকে এসব বলতে পারবো না। সত্যিটা সামনে আনতেও আমার অনেক সময় লাগবে। হুট করে সত্যটি বললে একটা ঘাপলা বেঁধে যাবে, যা আমি চাই না। অনু এসব ভাবতে ভাবতে ডাইনিং রুমে চলে গেল। আবির অলরেডি সব সার্ভ করে রেখে দিয়েছে। উনি একটু মুচকে এসে চেয়ার টেনে সেও বসে পড়ল। আবির যেন আরেক দফা ক্রাশ খেল। এই মেয়ের সব কিছুতে কেমন মায়া, যে কেউ মায়ায় পড়ে যাবে। আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনু ওর হাতে হাত রাখলো। আবির নিজের হাতের উপর অনুর হাত দেখে হাতটা সরিয়ে নিল। আপনি আমার দিকে তাকিয়েছিলেন, তাই আপনার দৃষ্টি সরানোর জন্য হাত রেখেছিলাম, আমি দুঃখিত। ইটস ওকে। হরর ফিল্ম দেখবা? হরর ফিল্ম মানে? আল্লাহ, ভূতের ছবি? ভূতের ছবি দেখব। ভয় পেলে আমার দোষ নেই। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। বসে বসে ল্যাপটপে হরর ফিল্ম দেখব। আবির লাইট অফ করে ফিল্ম অন করছে। অন্য একবার ওর দিকে তাকাচ্ছে তো আরেকবার ল্যাপটপে। ফিল্ম অন করার সাথে সাথে হন্টেড মিউজিক শুনে ওর নিজের শাড়ি খামচে ধরল। ফিল্মে দেখাচ্ছে কয়েকজন মেয়ে আর ছেলে রাত 2টার সময় একটা মিউজিয়ামে এসেছে কিছু তথ্য লোপাট করার জন্য। তথ্যগুলো চুরি করে চলে যাবে তার আগেই ডোর লক হয়ে গেল। বাতি জ্বলতে নিভতে শুরু করলো। কয়েকটা লাইট তো ব্লাস্ট হয়ে পড়েছে। হঠাৎ সব লাইট আবার আগের মতো হয়ে গেল। ঠিক তক্ষুনি সবাই সামনে তাকিয়ে দেখলো তাদের সাথেরই একটা মেয়ের গলা কেটে মাথা হাতে করে নিয়ে যাচ্ছে একটা ভূত। অনু এই দৃশ্য দেখে আবিরকে 2 হাতে ঝাপটে ধরল। দয়া করে এটা বন্ধ করুন, এটা দেখলে আমি মরে যাব। আবির অনুর পিঠে হাত রেখে বলল, আমি তো আগেই বলেছিলাম ভয় পেলে আমার দোষ নেই। হ্যাঁ, আমি ভয় পেয়েছি, অনেক ভয়। এর আগে এমন ছবি দেখিনি। দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। আচ্ছা, যাব না, আমাকে ছাড়ো তো। না, ছাড়বো না। এইভাবে থাকি না, সমস্যা কি? ভুলে যেও না আমাদের কিন্তু বিয়ে হয়নি। এখন যদি কোনো অঘটন ঘটে যায় তো? অনু তাড়াতাড়ি নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নিল। আবির উঠে গিয়ে জলদি লাইট অন করলো। যাও, গিয়ে শুয়ে পড়ো, আমার ভয় করছে। আমি তো আগেই বলেছিলাম, যাও নিজের রুমে যাও। এসব শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। মানুষকে বিনোদন দেওয়ার জন্য এসবের ব্যবস্থা। ঘুমানোর আগে ছোটবেলার কথা মনে করবে, এসব মাথায় আনবে না, তাহলে দেখবে ঘুমিয়ে যাবে। আর যদি এসব ভাবো তাহলে সারা রাতেও ঘুমাতে পারবে না। আপনি কি বাকি অংশ দেখবেন? আমি বাকিটুকু দেখে তারপরে ঘুমাবো। দোহাই আপনার এসব দেখবেন না। আমি তোমার মতো এত ভিতর ডিম না। অনু ভয়ে ভয়ে নিজের রুমে চলে গেল। অনু চলে যাওয়ার সাথে সাথে আবির বুকে ফু দিল। এই মেয়েটাকে যত দূরে রাখতে চেষ্টা করছি ততই যেন ও আরও কাছে আসছে। আমি ওকে কিভাবে বোঝাবো যে আমি আমার সেই পিচ্চি অনু ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চাই না? আচ্ছা, কাকতালীয়ভাবে যদি ও আমার অনু হয়ে যেত তাহলে কি খুব বড় ভুল হয়ে যেত? অনু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। আবির এখনও ওঠেনি, বউ আসেনি। অনু নিজেই সকালে নাস্তা বানাতে শুরু করলো। হালকা পাতলা নাস্তা রান্না শেষ করে অনু আবিরের রুমের দিকে হাঁটা দিল। দরজা কয়েকবার টোকা দিয়ে আবিরকে ডাকলো। বেশ কিছুক্ষণ পর আবির দরজা খুলে দিল। অনু কোনো দিকে না তাকিয়ে বলল, নাস্তা হয়ে গেছে, মুখ ধুয়ে খেতে আসুন। অনু, আবিরের এমন শান্তভরা কণ্ঠে অনুর বুক যেন ধক করে উঠল। সে আবিরের দিকে তাকিয়ে দেখলো ওর চুল উস্কো খুস্কো হয়ে আছে, চোখটাও লাল হয়ে গেছে। আবিরের রুমের দিকে তাকিয়ে দেখলো রুমের হাল বেহাল, খাটের উপরে ওয়াইনের বোতল।
অনু এটার নাম না জানলেও বোতল দেখে এটা বুঝতে পারলো আবির মদ খেয়েছে। কিন্তু কেন? ওর কিসের এত অভাব? ছি, আপনি মদ খান? আপনাকে তো ভালো ভেবেছিলাম। আবির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তো মদ খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? কোথায় শুনেছ এই কথা? কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, কেন জানি না, শুধু তোমাকে মনে পড়ে। মন চায় তোমাকে একবার ছুঁয়ে দেখতে, কাছে পেতে, কিন্তু তোমাকে কাছে আনতে ছুলে আমার অনু আমার উপরে রাগ করবে। বড্ড দোটানায় পড়ে গেছি আমি, তাই এ দোটানা থেকে বেরিয়ে আসতে এসবের ব্যবস্থা। এখন আবার বলো না সাধারণ একটা কারণে আমি মদ পান করেছি। আমার মনের অবস্থা তুমি বুঝতে পারবে না। অনেকেই আবার বলে মদ খেলে মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না, কিন্তু দেখো আমিও একদম ফিট। দিব্যি তোমার সাথে কথা বলে যাচ্ছি, মদ আমার উপরে এফেক্ট ফেলতে পারে না। তাই যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন বলো কেন রেখেছিলে? অনু কান্না ভরা কণ্ঠে বলল, নাস্তার টেবিলে ঢেকে রেখে দিয়েছি, মুখ ধুয়ে খেয়ে নিন। কথাটি বলে সে এক মুহূর্ত দাঁড়ালো না, রুমে চলে গেল। আমার এখানে বেশি দিন থাকা ঠিক নয়। আবির ভালো ছেলে বিধায় সে আমাকে বাজেভাবে ছোঁয় না, কিন্তু মদ পান করে সত্যি কথাটা বলেই দিল। বেচারা হয়তো নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে। আর তাছাড়াও একা একটা বাড়িতে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, ব্যাপারটা কেউ স্বাভাবিকভাবে নেবে না। আবির নিজেরও ক্ষতি করছে মদ পান করে। আমি এখান থেকে চলে যাব, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আবির ঘুম থেকে উঠে দেখলো 12টা বাজে। কোনো রকম ফ্রেশ হয়ে মাথা চেপে ধরে নিচে নামলো সে। নিজে লেবু দিয়ে শরবত বানালো। হঠাৎই মনে পড়লো অনুর কথা। ডাইনিংয়ে রাখা খাবার দেখিয়ে তো বোঝা যায় না অনু খেয়েছে, তাহলে কোথায়ও আর না খেয়ে বা আছে কেন? আবিরের এবার বেশ রাগ হলো। সে বড় বড় পা ফেলে আরোহী রুমের দিকে হাঁটা দিল। দরজা খোলাই আছে। আবির সারা রুমে চোখ বুলালো, কিন্তু কোথাও অনু নেই। সে চলে আসতে নিবে, তখনই চোখ পড়ল টেবিলের দিকে। একটা সাদা কাগজ উঠছে। আবির অনেক কিউরিসিটি নিয়ে কাগজটা হাতে নিল। সে যেটা ভাবছিল সেটাই হয়েছে। অনু চলে গেছে। যাওয়ার আগে আবার ভাঙা ভাঙা হাতে লিখেও গেছে, প্রিয় আবির, আমাকে স্বার্থপর ভাববেন না দয়া করে। 3 দিন আমাকে আপনি আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, আর তার জন্য আমি আপনার কাছে চিরঋণী। আমি চাইলেই আপনার উপকারের কথা ভুলে যেতে পারবো না, আর আমার উপকার করার জন্য আমি আপনাকে প্রতিদানস্বরূপ অনেক বড় একটা উপহার দেব। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আপনাকে না বলে চলে এসেছি। বিশ্বাস করুন, আমি যাওয়ার আগে আপনাকে অনেক ডেকেছি, কিন্তু আপনি দরজা খোলেননি। আমি এখন কোথায় যাব তা আমি নিজেও জানি না, তবে বেঁচে থাকলে আবারও দেখা হবে। আর একটা রিকোয়েস্ট, সবসময় নিজের খেয়াল রাখবেন। একদিন মদ খেয়েছেন, আর খাবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইতি অনু। আবির লেখাগুলো পড়ে কাগজটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। কে হও তুমি আমার যে আমি তোমার কথা মানব? কেন এরকম স্বার্থপরের মতো চলে গেলে অনু, বলো? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমায় বলতে, আমি শুধরে নিতাম। কিন্তু আমি ঘুমিয়ে থাকা অবস্থায় তুমি পালিয়ে গেলে, এটা কি ঠিক করেছো তুমি? আর কি বলে প্রতিদান দিবে? তোমাদের মতো মেয়েদের কাছ থেকে প্রতিদান আশাই করা যায় না। যখন দেখলে তোমার স্বার্থ ফুরিয়ে গেল তখনই পালিয়ে গেলে। বাহ, ভালোই করেছো। এই কদিন তোমার কাছ থেকে আমি আমার অনুর খোঁজও করিনি। আজ থেকে আবার ওকে খুঁজবো। অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় ওকে খুঁজবো। মাটিতে কলম পড়ে আছে। আবির কলমটা তুলতে গিয়ে একটা জিনিস দেখা মাত্রই একেবারে থমকে গেল। ওর মুখ থেকে শুধু একটা কথাই বের হলো, না, এটা হতে পারে না। অনু পেটে হাত দিয়ে হাঁটছে। রাতে যে কয়েক লোকমা ভাত মুখে দিয়েছিল আর কিছুই পেটে পড়েনি। খিদে পেট ছুঁচু করছে। এখন কোথা যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। সে আবিরের কাছ থেকে তো চলে এলো। সবাই তো আর আবিরের মতো ভালো নয় যে ওকে বাসায় থাকতে দিবে। হঠাৎ অনুর মাথায় একটা বুদ্ধি খেলো। আমার নিজের বাসায় গেলে কেমন হয়? মেয়ে হয়ে যাব না, কাজের মেয়ে হয়ে যাব। আপাতত মেয়ের পরিচয় না দেওয়াই ভালো হবে, তা না হলে যা ভেবে রেখেছি সেটার উল্টোটা হয়ে যাবে। ভাগ্যিস আবির সেদিন ওনাদের ঠিকানা বলেছিল। আবিরের কথা মনে হতেই অনুর মুখটা কালো হয়ে গেল। সত্যি আমি ওর সাথে খুব বড় ভুল করেছি। আসার সময় ওকে দেখে আসা উচিত ছিল, কিন্তু আমি বা কী করব? ওকে যদি বলেও আসতাম তাহলে ও আমায় আসতে দিত না। এক কথায় হিতে বিপরীত হয়ে যেত। আবির এখন কি করছে কে জানে। আবিরের দেওয়া ঠিকানায় পৌঁছাতে পৌঁছাতে বেলা 2টা বেজে গেল। অনু এখন তারই বাসার সামনে দাঁড়িয়ে আছে। কথাটা ভাবতেই অনুর মনে খুশির বন্যা বয়ে গেল। দরজার সাথে লাগানো সাইনবোর্ড, তার মাঝে সুন্দর করে লেখা ঈশান খান, নামটা জলজল করছে। অনু একবার লেখাটাতে হাত বোলালো। এই প্রথম সে তার মা বাবা ভাইকে সামনাসামনি দেখতে পারবে। অনু আর দেরি না করে কলিং বেল চাপলো। মধ্যবয়সী একজন মহিলা এসে দরজা খুলে দিল। মহিলাকে দেখে সে থতমত খেয়ে গেল। মহিলাটি অনুকে বেশ কিছুক্ষণ নিষ্কণ করে বলল, তোমাকে জানি কোথায় দেখেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। তোমাকে তো আমি আবিরদের বাড়িতে দেখেছিলাম।
তুমি তো ওদের বাড়ির কাজের মেয়ে, রাইট? হ্যাঁ, তাহলে এখানে কি চাই? অনু কোনো দিশা না পেয়ে বলল, আসলে আমার কাজ চাই। আবির বাবু আমাকে বিদায় করে দিয়েছে, এখন যদি কোনো কাজ না পাই তাহলে যে আমার না খেয়ে থাকতে হবে। দয়া করে আমাকে কাজে নিন, বেতন স্বরূপ দুবেলা দুমুঠো ভাত ধরলেই চলবে। আচ্ছা, ভিতরে এসো, আমি ভেবে দেখছি। অনু বাসার ভিতরে গিয়ে একেবারে এত বড় বাড়ির মেয়ে সে, চারিদিকে শুধু দামি আসবাবপত্র। অনুর চোখ পড়ল সেন্টার টেবিলের উপরে রাখা ফুল ভ্যাজের উপর। ভাসটাতে প্লাস্টিকের অর্কিড ফুল। অনু ফুলগুলো হাতিয়ে দেখছে। এ মেয়ে, কে তুমি? আর এসবে হাতেই বা দিচ্ছ কেন? অনু মুখ তুলে তাকিয়ে দেখলো সেদিনের ছেলেটি, যাকে ও আবিরের বাসায় দেখেছিল, ওর নিজেরই ছোট ভাই আদিল খান। এভাবে তাকিয়ে আছেন কেন? আর এসব জিনিস একদম হাত লাগাবেন না বলে দিলাম। এগুলো আমার প্রিয় ফুল, আমি কাউকে এসব ছুঁতে দিই না। অনু মাথা নাড়িয়ে না করলো। সিঁড়ি থেকে চোখ পড়তে দেখলো একজন মধ্যবয়স্ক লোক নিচে নামছেন। অনু লোকটাকে চিনতে পারলো না, তাই আদিলকে বলল, উনি কে? উনি আমার বাবা ঈশান খান। অনু অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। সেদিন আরশি বা ইয়ান কাউকেই অনু ভালো করে ফলো করেনি। আবিরের মাধ্যমে শুধু এটুকুই জেনেছিল যে ঈশান খান এসেছিল। মন চাচ্ছে গিয়ে বাবাকে দু হাতে জড়িয়ে ধরতে, কিন্তু মা কোথায়? অনু আদিলকে আবারও জিজ্ঞেস করলো, আপনার মা কোথায়? আশ্চর্য, একটু আগে মা আপনার সাথে ছিল। কি এটা মা ছিল আর আমি একবার সালাম পর্যন্ত করলাম না? ঈশান সিঁড়ি বেয়ে নিচে এসে অনুর সামনে দাঁড়ালো। অনু মায়াবী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো। কত ইচ্ছে ছিল বাবার বুকে মাথা রেখে সুখ দুঃখ প্রকাশ করবে, কিন্তু আজ বাবাকে কাছে পেয়েও একবার ছুঁতে পারছে না, বুকে মাথা রাখতে পারছে না। অনুর চোখে পানি টলমল করছে। এ মানুষগুলো থেকে কিনা এতদিন সে দূরে ছিল। অনু ঈশানের দিক থেকে চোখ সরিয়ে আদিলের দিকে তাকালো। আদিল সোফায় বসে পায়ের উপরে পা তুলে ফোন টিপছে। বুকে আবার সানগ্লাস গেঁথে রেখেছে, হয়তো কোথাও একটা যাবে। বাবার মতো সুন্দর হয়েছে। অনুর খুব ইচ্ছে করছে নিজের ভাইটাকে আদর করতে, মাথায় হাত বুলিয়ে দিতে। আপাতত সে খুব কষ্টে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছে। ঈশান বেশ গম্ভীর গলায় বলল, তোমার মা বাবা কোথায়? আর ওনারা কি করেন? ফুল ডিটেলস চাই আমার। এমন একটা মেয়েকে কেউ কী করে কাজে পাঠাতে পারে? অনু এবার বেশ ভয় পেয়ে গেল। এখন কি করবে সে? তার মা বাবা যে স্বয়ং তার সামনেই দাঁড়িয়ে আছে। তারপরও অনু কোনো রকমে কথা ঘোরানোর জন্য বলল, আমার বাবা মা কেউ নেই, যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই তো মানুষের বাড়িতে কাজের জন্য ঘোরাফেরা করি। তাতে যদি দুমুঠো অন্য আর থাকার জন্য একটু আশ্রয় পাই। কিন্তু আমাদের বাসায় আপাতত কাজের জন্য কোনো মানুষের দরকার নেই। তারপরও তুমি যখন এত করে বলছো, তাহলে ঘর মোছার কাজ না হয় তোমায় দেওয়া হলো। আশা করি কাজে কোনো রকম ফাঁকিবাজি করবে না। জি অবশ্যই। আবির জোরে ড্রাইভ করছে আর অনুকে খুঁজে যাচ্ছে। ঠিক যেখান থেকে সে অনুকে এনেছিল সেখান থেকেই ওকে খুঁজে আসছে। এখন গাড়িটা একটা নির্জন রাস্তায় দাঁড় করিয়ে তাতে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস টানছে। পকেটে রাখা ফোনটা বেজে ওঠাতে বেশ বিরক্ত বোধ করলো সে। ফোনটা পকেট থেকে বের করে স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তাড়াতাড়ি কল রিসিভ করলো। হ্যাঁ বলো আদিল। আবির ভাই, বাবা কাল তোমায় আমাদের বাসায় আসতে বলেছে। আমার মনে ছিল না, এখন মনে হলো আর ফোন করে বলে দিলাম। কাল সময় করে চলে এসো, কেমন? ওকে। সকালে অনু ড্রয়িং রুম মুছছে। আদিল অনুকে গিয়ে বলল, আজ আমাদের বাসায় গেস্ট আসবে, গিয়ে চা নাস্তার ব্যবস্থা করো। অনু মাথা নাড়িয়ে চলে গেল। কলিং বেল বেজে উঠতেই আদিল গিয়ে দরজা খুলে দিল। আবির এসেছে। সে আবিরকে এনে ড্রয়িং রুমে বসালো। আদিল আসাম করে সোফায় বসে আছে আর আবির নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আবিরকে এমন চুপচাপ দেখে আদিল ওর কাঁধে হাত রাখলো। কি হয়েছে আবির ভাই? আসার পর থেকে দেখছি তোমাকে কেমন চিন্তিত লাগছে। আঙ্কেলকে ডাকো, ওনাকেই বলবো। আদিল গিয়ে আরশি আর ঈশানকে ডেকে আনলো। ঈশান গম্ভীর মুখ করে পাশে রাখা সিঙ্গেল সোফায় বসলো। আঙ্কেল, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আসলে আমি অনুর খোঁজ পেয়ে গেছি। ইভেন সে আমার বাসায় ছিল, কিন্তু ওকে আমি চিনতে পারিনি। জাস্ট একটু ডাউট হতো। আবিরের কথা শুনে আরশি আর ঈশান ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অনু চা হাতে ড্রয়িং রুমে ঢুকছিল। ওর নজর আবিরের দিকে যেতে সে একেবারে থমকে গেল। তারপরও কোনো রকমের ট্রেটা টেবিলের উপরে রেখে চলে যেতে আসতে নেবে, তার আগে আবির ওর হাত খপ করে ধরে ফেলল। এতে ঈশান আর আরশি অবাকের আরও চরম পর্যায়ে। আর কত লুকোচুরি খেলবে অনু? কি পাচ্ছ এতগুলো মানুষকে কষ্ট দিয়ে? তোমার মা কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, ভাই কষ্ট পাচ্ছে, ইভেন আমিও কষ্ট পাচ্ছি। বলো আর কত কষ্ট দিবে সবাইকে? কিসের এত অভিমান তোমার ওনাদের প্রতি যে নিজের বাসায় কাজের মেয়ে সেজে এসেছো? আরশি, ঈশান, আদিল সবাই আবিরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কিন্তু অনু অবাক হয়নি। সে জানতো এটা হওয়ারই ছিল। ঈশান অবাক হওয়ার ভঙ্গিতে আবিরের কাঁধে হাত রেখে বলল, এসব কি বলছো তুমি আবির? কি প্রমাণের ভিত্তিতে তুমি বলছো ওই হলো আমাদের অনু? আবির ফার্স্ট টু লাস্ট সব খুলে বলল ঈশানকে।
কোথায় থেকে নিয়ে এসেছিল সব খুলে বলল। শুধু তাই নয় আঙ্কেল, আরেকটা বিশেষ প্রমাণ আছে যার উপরে ভিত্তি করে আমি শিওর যে ওই অনু। কী প্রমাণ আবির? আবির ওর পকেট থেকে লকেটটা বের করলো। লকেট দেখে অনু চমকে ওর গলায় হাত দিয়ে দেখলো সত্যি গলায় ওর লকেটটি নেই। আবির আরশির সামনে লকেটটি ধরে বলল, আন্টি দেখেন তো এই লকেটটি চিনতে পারছেন কি না? আরশি কিছুক্ষণ লকেটটির দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এটা তো আমার মেয়ে অনুর। ঈশান নিজেই ওর জন্য ডিজাইন করে লকেটটি বানিয়ে এনেছিল। কিন্তু তুমি এটা কোথায় পেলে? সব প্রশ্নের উত্তর তো অনু দিবে, তাই না অনু? দেখুন আবির, আমি আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি, দয়া করে অযথা আমাকে সন্দেহ করবেন না। অনু নামের মানুষ কি আমি একাই নাকি? না, তুমি একা নও, কিন্তু এই লকেটটি শুধু একজনেরই আছে। এত এত প্রমাণ চারিপাশে, তারপরও তুমি অস্বীকার করছো যে তুমি অনু নও। কিন্তু কেন অস্বীকার করছো? স্বাভাবিক ছেলেমেয়েরা তার বাবা মাকে বহুদিন পর দেখলে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ে, আর তুমি কিনা এত শান্ত হয়ে আছো। স্ট্রেঞ্জ। কারণ আমি আপনাদের অনু নই, তাই আমি শান্ত। অনু এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওয়েট, আমার জানা মতে অনুর গলায় জন্মদাগ আছে। যদি এরও থাকে তাহলে তো এমনি প্রমাণ হয়ে যাবে। অনু, দেখি তোমার গলাটা। আরশি কথাটা বলে অনুর ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিল। অনু গলা জন্মদাগটা চিকচিক করছে। আরশি মুখে হাত দিয়ে 2 কদম পিছিয়ে গেল। কি অনু, এখনও কি মিথ্যা বলবে যে তুমি অনু নও? হ্যাঁ, আমি অনু। এখন কি হয়েছে? কি করবেন আপনারা? নিজেদের সাথে বেঁধে রাখবেন, দেখাশোনা করবেন, আদর যত্ন করবেন? কি হবে আর এসব করে? কি হবে? অনু, তুমি ওনাদের সাথে এভাবে কথা বলছো কেন? আপনি চুপ করুন। ওনারা আমার মা বাবা নন। যদি হতো নি তাহলে আমাকে একা এত কম বয়সে আরেকজন মহিলার হাতে দিয়ে আসতেন না। উনি যদি সেদিন আমায় না বলতেন সব সত্যিটা, তাহলে তো আমি আমার আসল মা বাবাকে সেটা জানতেই পারতাম না। ওনার মুখে সত্যিটা জানার পর সেদিন রাতে রওনা দিই ওনাদেরকে খুঁজতে। কিন্তু যত এগুচ্ছিলাম ততই মনের ভিতর অভিমানটা চারা দিয়ে উঠছিল। আবিরের সাথে দেখা হওয়ার পর ওর বাড়িতেই থাকি, তারপর চলে আসলাম ওদের বাড়ি ছেড়েও। কিন্তু যখন কিছুটা দীর্ঘ পথ অতিক্রম করলাম তখন মনে হলো ওর কাছ থেকে চলে এসে খুব বড় ভুল করে ফেলেছি। এখন কোথা যাব আমি? কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই আপনাদের বাসায় এলাম। আর এসে মনে হলো এক কাজ ভালোই করেছি। আমার বাবা মায়ের তাদের মেয়ের প্রতি কতটা টান সেটা দেখতে পেয়েছি। এতটাই টান যে 20 বছর আগে আমায় রেখে এসেছিল, তারপর আর একদিনও দেখতে যায়নি, আমার খোঁজ করতে চায়নি। হয়তো আমি ওনাদের বোঝা হয়ে গেছিলাম, তাই ওনারা আমায় ত্যাগ করে দিয়েছিলেন। আরশি মেয়ের কথা শুনে নির্জনে চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে, কিছু বলছে না। ঈশানের চোখেও পানি চিকচিক করছে। অনু নিজের চোখের জল মুছে নাক টেনে আবারও বলল, আমার কেউ ভালোবাসেনি শুধু একজন ছাড়া, আর সে হলো আবির। আবির আমার সব সময় খোঁজ করেছে, যা আমার মা বাবাও করেনি। স্বার্থহীনভাবে ভালোবেসে গেছেন উনি। পৃথিবীতে এখনও সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে, সেটা ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আরশি কাঁদতে কাঁদতে বলল, আর আমরা তোমাকে ভালোবাসি না, তাই না? তুমি জানো, তোমাকে রেখে আসার 1 মাস পর যখন আমরা বুঝতে পারলাম আমরা বিপদমুক্ত, তখনই আমরা তোমাকে খুঁজতে বেরিয়ে পড়ি। কিন্তু দুর্ভাগ্য, তোমাকে যার কাছে রেখে এসেছিলাম উনি নাকি সেখান থেকে অন্য কোথাও একটা চলে গেছেন। প্রথম দিনের মতো ফিরে আসি, তারপর তোমাকে আবারও একই জায়গায় খোঁজ করি। বাই এনি চান্স যদি তোমায় পেয়ে যাই, কিন্তু ভাগ্য আমাদের সহায় হলো না, পাইনি তোমায় খুঁজে। বিলিভ মি, আমরা একটা রাতও ভাবিনি তোমাকে নিয়ে, সেটা হয়নি। প্রতি রাতে তোমার জন্য চোখের জল বিসর্জন দিয়েছি। আমাদের প্রথম সন্তান তুমি, শুধু তাই নয়, আমাদের প্রথম ভালোবাসা, অনুভূতি সব মিলিয়ে তোমার জন্ম। তোমার জন্মের আগে আমি চেক আপ পর্যন্ত করিনি। ছেলে হোক বা মেয়ে সেটা জেনে লাভ কি? আল্লাহ খুশি হয়ে যে বাচ্চা দান করবে তাকে নিয়েই আমি সন্তুষ্ট। তবে তোমার বাবা, তার পরিবার সবাই তোমায় নিয়ে খুব এক্সাইটেড ছিল। আরশিকে অনু হাত দিয়ে থামিয়ে দিল, কারণ আরশি কথা বলার মধ্যে হাঁপাচ্ছে। অনু আবারও ভাঙা গলায় বলল, আমার শুধু একটা কথাই জানার আছে, তোমরা এতটা নিষ্ঠুর হতে পারলে কি করে? সেদিন যদি তোমরা তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে, তাহলে হয়তো এতদিন আমি মা বাবার ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হতাম না। বাঁচলে একসাথে বাঁচতাম, আর মরলে একসাথে মরতাম। ঈশান অনুর মাথায় হাত রেখে বলল, সবই তো জানো দেখছি। তখন আমাদের প্রাণ সংকটে ছিল, আমরা বাঁচবো এই আশা আমরা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পথে ওই ঘরটা দেখে তোমাকে বাঁচানোর কিছুটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, তাই তোমাকে বাঁচানোর জন্য রেখে এসেছিলাম। এখনও তুমি কি বলবে আমরা স্বার্থপর? কোনো বাবা মাই চায় না তার সন্তানের ক্ষতি হোক। অনু কিছু বলল না, মাথা নিচু করে নিল। সত্যি আর তার কিছু বলার নেই, অযথাই নিজের বাবা মাকে কষ্ট দিয়েছে। অনুর নজর আদিলের দিকে যেতেই দেখলো আদিল কাঁদছে। এ কি আদিল, তুমি কাঁদছো? আদিল এসে অনুকে জড়িয়ে ধরে বলল, আপি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে হ্যাঁ, আর কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করবে না, কেমন? আজ 3 দিন হয়ে গেল আবিরের কোনো খোঁজ নেই।
একবারের জন্য দেখা করতেও আসেনি, এমনকি একটু খোঁজ পর্যন্ত করেনি। অনু মন খারাপ করে একদিনে আকাশের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার বহুদূর, এই দৃষ্টিতে যেন অনেক কিছু প্রকাশ করছে। আদিল ছাদে এসে বোনকে একদিনে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ওর কাঁধে হাত রাখলো। আপনি কি এত চিন্তা করছো? কিছু না ভাই। আচ্ছা আপি, তুমি কি এখনও বাবা মার উপরে অভিমান করে আছো? এখনই কি মন থেকে সব ছেড়ে ফেলতে পারোনি? অন্য একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এত সহজ নাকি সব কিছু? 1-2 বছর না, পুরো 20টা বছর আমি সবার থেকে দূরে ছিলাম। নিজের শৈশব নিজের বাড়িতে কাটাতে পারিনি। 5 বছর বয়সে বাচ্চাদের হাতে থাকে দামি খেলনা, আর আমার হাতে ছিল আম পাতা আর লাটিম দিয়ে বানানো গাড়ি। তবে এসবের জন্য আমার কোনো আফসোস নেই। আমার শৈশবও অনেক ভালো কেটেছে। ছোট বাচ্চাদের সাথে খেতে, নদীর চরে মাছ মারা, খড়কুটো কুড়ানো, এসব দিয়ে আমি শৈশব পার করেছি। যখন কিশোরী হলাম তখন মা আমাকে আর বাইরে বেরোতে দেয়নি। আমার উপরে এক খারাপ মানুষের নজর পড়ে। সে সব সময় আমার উপরে নজরদারি করত। তার জন্য আমার মনটা একেবারে বিষিয়ে গেছিল। প্রতিদিন মনে হতো আমি দম বন্ধ হয়ে এক্ষুনি মরে যাব। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমি মরিনি, আজও বেঁচে আছি। আচ্ছা আদি, একটা কথা বলো তো, বাবার তো অনেক টাকা পয়সা, উনি কি লোক লস্কর লাগাতে পারেননি আমাকে খোঁজার জন্য? সেটা জানি না আপি, কিন্তু আব্বুকে একদিন বলতে শুনেছিলাম, উনি বলেছিলেন এই শহর আর আশেপাশে যত গ্রাম আছে সব জায়গায় উনি তোমায় হন্যে হয়ে খুঁজেছিলেন, কিন্তু পাননি। হয়তো মহিলাটি তোমায় নিয়ে অন্য কোনো জেলা চলে গেছিল। এখন তুমিই বলো, বাংলাদেশের সব জায়গায় একজন মানুষকে খোঁজা কি আদৌ পসিবল? আচ্ছা সব বুঝলাম, কিন্তু একটা কথা কিন্তু থেকেই যায়। কি কথা আপি? আরে কিছু না, তুই যা তো, এখন ভালো লাগছে না। আবির ভাইয়ের কথা মনে পড়ছে? আদিলের কথা শুনে অন্য একটু ইতস্তত বোধ করলো। আদিল বুঝতে পেরে মুচকে এসে আবিরকে ফোন দিল। রিং হওয়ার বেশ কিছুক্ষণ পর আবির ফোন রিসিভ করলো। আপি, এই নাও আবির ভাই। অনু কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে কানে লাগালো। হ্যালো আবির, আমি পরে ফোন করছি, এখন একটু ব্যস্ত আছি। ওপাশ থেকে আবির ফোনটা কেটে দিল। অনুকে কিছু বলার সুযোগ না দিই। অনুর চোখে পানি টলমল করছে। সে নাক টেনে আদিলের হাতে ফোন দিয়ে পিছন ঘুরে গেল। এই প্রথম আবির ওকে ইগনোর করছে, যেটা ওর কাছে বুকে তীর বিধার মতো মনে হচ্ছে। আদিল হয়তো বোনের মনের অবস্থা বুঝতে পারছে, তাই কিছু বলল না। আস্তে আস্তে ছাদ থেকে চলে গেল। দেখতে দেখতে আরও কটা দিন কেটে গেল। এই কটা দিন অনু নিজের মনের সাথে যুদ্ধ করে গেছে। চাইলেও আবিরের কথা মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না। আর সে নিজের মেয়ের নীরবতার কারণ কিছুটা বুঝতে পেরে ওর মাথায় এসে হাত রাখলো। অনু শপিংয়ে যাবে? দেখবি অনেক ভালো লাগবে। ভালো লাগছে না মা, গিয়ে দেখোই না একবার। তোমার বাবা, ভাই, আমিও যাব সাথে। অনু ওর মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আরশিও মুচকি হেসে রেডি হতে চলে গেল। শপিং করা শেষ হলে আদিল, ঈশান আর আরশিকে বাসায় পাঠিয়ে দিল। আর অনুকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। অনু রেস্টুরেন্টের চারিদিকে দেখছে, হঠাৎ একটা টেবিলে দুজন মানুষকে দেখে সে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তার চোখ সেখানেই আটকে গেছে। অনু কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে বলল, আমাকে বাড়িতে দিয়ে আসবি? কি হলো আপু, তুমি হঠাৎ চলে যেতে চাইছো যে? এমনি। ঠিক আছে চলো। আদিল মন খারাপ করে অনুকে নিয়ে বাসায় চলে গেল। রাত 10টা বাজে। অনু মন খারাপ করে বুকে কুশন চেপে ধরে ফ্লোরে বসে আছে। অনুর মা দরজা ধাক্কা দিয়ে ভেতরে এসে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, অনু, কাবার্ডে শাড়ি রাখা আছে, শাড়িটা পরে আর একটু সেজেগুজে নিচে আসো। রাত 10টার সময় আবার শাড়ি কেন পরতে হবে? বেশি কথা না বলে যা বলেছি তাই করো। অনু মন খারাপ করে শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। ড্রয়িং রুম জুড়ে হই হুল্লোড় চলছে। অনু শাড়ি পরে নিচে এসে একেবারে চমকে গেল। আবিরের ফ্যামিলি ড্রয়িং রুমে বসে আছে। এত রাতে ওনাদের আসাটা ঠিক হজম হচ্ছে না অনুর কাছে। বিয়ের জন্য রেডি থাকো মিস অনু, খুব শীঘ্রই আমার বাড়িতে বউ হয়ে যাচ্ছ। অনুর কাঁধে ধাক্কা দিয়ে কথাটা বলল আবির। অনু প্রথমে খুশি হলো, পরে আবার কি মনে করে মন খারাপ করে ফেলল। আবির অনুর কোনো ভাবভঙ্গির পরিবর্তন না দেখে ওর কাঁধে হাত রেখে বলল, অনু, তুমি কি এই বিয়ে নিয়ে খুশি নও? অনু একবার আবিরের দিকে তাকিয়ে ওর কাঁধ থেকে আবিরের হাত ঝাড়া দিয়ে ফেলে দৌড়ে রুমে চলে গেল। আবিরও অনুর পিছন পিছন গেল। অনু, কি হয়েছে তোমার বলো তো? আসার পর থেকে দেখছি তোমার মন খারাপ, আর আমার সাথেও অদ্ভুত ব্যবহার করছো। আমার মন খারাপ থাকুক বা ভালো থাকুক তাতে আপনার কি? আপনি তো দিব্যি ভালো আছেন, সুখে আছেন। মানে কি বলতে চাইছো তুমি? আমি ভালো থাকবো, সুখী থাকবো, তাও তোমাকে ছাড়া? তা কখনো হয় নাকি? হয় নাকি হয় না সেটা জানি না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কয়টা মেয়ে লাগে? মানে 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 আবার কি? প্লিজ অনু, আমি হাত জোর করে বলছি, তুমি কেন আমার সাথে এমন করছো? প্লিজ একটু খুলে বলো তো, তা না হলে আমি বুঝবো কী করে? আচ্ছা ঠিক আছে বলছি। আপনার তো আরও একজন মেয়ের সাথে সম্পর্ক আছে তাই না? তাই তো আপনি আজ রেস্টুরেন্টে তার হাত ধরে গল্প করছিলেন। অনুর কথা শুনে আবির হেসে ফেলল। তাহলে ম্যাডামের জ্বলন হচ্ছে? জ্বলন হবে কেন?
তুমি রেস্টুরেন্টে যা দেখেছো সব মিথ্যা ছিল, এক ধরনের নাটক বলতে পারো। আদিলকে বলে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। আর যে মেয়েটাকে তুমি আমার সাথে দেখিয়েছিলে সে হলো আমার এক কলেজ বান্ধবী, যে আমাকে তার বিয়ের দাওয়াত দিতে এসেছিল। অ্যান্ড ম্যাডাম, আমি ওর হাত ধরিনি, ও ধরেছিল আর রিকোয়েস্ট করেছিল যাতে আমি তার বিয়েতে যাই। ওমা, কিছুক্ষণ পর পাশে চেয়ে দেখি তোমরা নেই। তারপর আদিল আমায় বলে যে মেয়েটাকে আমার সাথে দেখিয়ে তুমি রাগ করে চলে এসেছো, তারপরেই তোমাকে সারপ্রাইজ দেওয়ার এইসব ব্যবস্থা। আবিরের কথা শুনে অনু মাথা নিচু করে নিল। আবির অনুর মাথা উঁচু করে বলল, কখনো আমার সামনে মাথা নিচু করে থাকবে না, সব সময় মাথা উঁচু করে এসে আমার সামনে দাঁড়াবে। আর কখনো কোনো জিনিস আমার থেকে লুকাবে না, বরং সব কিছু শেয়ার করবে, যাতে দুজন মিলে প্রবলেম সলভ করতে পারি। অনু আবিরকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বিষয়টা বুঝতে আবিরের কয়েক সেকেন্ড লেগে গেল। পরে সেও হেসে অনুকে জড়িয়ে ধরল। আমি আপনার সব কিছু মানব, খুব ভালোবাসি আপনাকে, আর সারা জীবন ভালোই বেসে যাব। আর আপনাকেও আমার সারা জীবন ভালোবাসতে হবে, কিন্তু সব সময় ভালোবাসবো। কাল সকালে রেডি থেকো, তোমার আগের মায়ের বাড়িতে বেড়াতে যাব। অনু কথাটি শুনে মহা খুশি হয়ে আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আবির অনুর মাথায় একটা কিস করে ওকে জড়িয়ে ধরল। অনুর বিয়ের আর 2 দিন বাকি আছে। আজ সকাল থেকে অনু শুধু একটা কথাই ভেবে যাচ্ছে, 20 বছর আগে কে বা কারা ওর বাবা মায়ের উপরে অ্যাটাক করেছিল। অনু অনেকবার ওর বাবা মাকে জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু ওনারা কাজের চাপে আর ওর কথা শুনতে পারেনি। রাতে সবাই ফ্রি হলে অনু ওর বাবা মায়ের রুমে গেল। বাবা মা, আমার তোমাদের কিছু জিজ্ঞেস করার আছে। কি বলো? আসলে 20 বছর আগে তোমরা কার ভয়ে আমাকে ফেলে এসেছিলে, আর কি শত্রুতাই বা ছিল তোমাদের সাথে তার? আরশি আর ঈশান অনুর এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে যায়। আরশি অনুদেরকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, সবই জানো দেখছি। হ্যাঁ জানি, কারণ আমি সেই ডায়েরিটা পড়েছি। প্লিজ বলো না মা, কে সেদিন তোমাদের উপরে অ্যাটাক করেছিল? ডায়েরিতে তুর্ব নামে একজন ছেলের নাম পড়েছিলে, তাই না? হ্যাঁ, তো তুর্বই সেদিন আমাদের উপরে অ্যাটাক করেছিল। কিন্তু কী শত্রুতা ছিল তোমাদের সাথে? ওর স্ত্রী ওকে ডিভোর্স দিয়ে চলে গেছিল, আর ও মনে করতো আমাদের কারণেই ওর স্ত্রী ওকে ডিভোর্স দিয়েছে। সেদিন ছিল শ্রাবণ মাস, চারিদিকে ছিল কাশফুলের মেলা। বরাবরই কাশবন আমার খুব পছন্দের। কাশবনে শুভ্র কাশফুল দেখার জন্য আমি আর তোমার বাবা তোমাকে নিয়ে সেই গ্রামে গিয়েছিলাম, যে গ্রামে তোমাকে প্রথম রেখে দিয়ে এসেছিলাম। গ্রামটা শহরের চেয়ে অনেক দূরেই ছিল। সেদিন জানি না কী করে তুর্ব আমাদের খোঁজ পেয়েছিল। আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল। মাঝ রাস্তায় গাড়িটা আসতেই সামনে আরেকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকেই তুর্ব আর 3টে ছেলে এসে আমাদের উপরে অ্যাটাক করে। এতটুকু বলে আরশি থেমে গেল। অনুর আরশির দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ওর যে আরও কিছু জানতে ইচ্ছে করছে, আর সে আবারও অনুর দিকে তাকিয়ে বলল, আবির আমাকে আর তোমাকে আরও আগে গাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর নিজের তুর্বর সাথে মোকাবিলা করে অনেক চোটও পেয়েছিল। তোমার বাবা আবার ফাইটিং ভালোই জানে, কিন্তু একজন 4 জনের সাথে তো আর একা পেরে উঠতে পারবেন না। ছেলেগুলোদের কয়েকটা কিল ঘুষি দিয়ে আমাদের নিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। তারপর কি হয়েছিল নিশ্চয়ই জানো? অনু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু তুর্ব এখন কোথায়? জেলে আছে। ওই ভালোই হয়েছে, এটা হওয়ারই ছিল। আচ্ছা আসি আমি। অনু ওর মায়ের রুম থেকে বেরিয়ে এলো। আজ এতদিন পর মনটা হালকা লাগছে। রুমে এসে ফ্রেশ হয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। চোখে সবেমাত্র ঘুম এসে হানা দিয়েছিল, কিন্তু হঠাৎ মাথার পাশের হেডলাইটটা জ্বলে ওঠাতে অনু চোখ মেলে তাকালো। একটা ছেলেকে ওর দিকে ঝুঁকে আসতে দেখে অনু চিৎকার দিতে যাবে, তার আগে সে অনুর মুখ চেপে ধরল। আরে আরে ডাফার, আমি আবির, তোমার উঠবি। অনু আবিরের কণ্ঠে কিছুটা স্বস্তি বোধ করলো, কিছুটা হাঁপিয়ে বলল, আপনি এত রাতে কি করেন? এত কথা বলো কেন? তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই এসেছি। আচ্ছা, তা মিস্টার আবির, আপনার এত রাতে আমাকে মনে পড়েছে? সত্যি? কিন্তু আমার তো মনে হয় আপনি শুধু দেখা করার জন্যই আসেননি, বরং আপনার আরও কোনো বিশেষ মতলব আছে। আবির অনুর 2 হাত ওর 2 হাতে মুষ্টিবদ্ধ করে বলল, সত্যি বলেছ, আমি আরও একটা মতলবে এসেছি। আবির অনুর হাত ছেড়ে দিয়ে ওর পকেটে হাত দিল। চোখ বুঝো? কিন্তু কেন? যা বললাম তাই করো। আচ্ছা বাবা, করছি। অনু চোখ বুঝল। আবির অনুর হাত নিয়ে ওর অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল। এবার চোখ খুলো। অনু চোখ খুলে ওর আঙ্গুলের দিকে তাকিয়ে একেবারে হা। এই আংটি সোনা বা হীরের নয়, সাধারণ একটা হিজুল ফুলের। অনুর চোখ খুশিতে চিকচিক করছে। সে আবিরের দিকে তাকিয়ে হেসে দিল। পছন্দ হয়েছে? ভীষণ। এবার গলায় হাত দিয়ে দেখো। অনু ওর গলায় হাত দিয়ে দেখলো গলায়ও হিজুল ফুলের মালা। আমি জানি এই ফুল তোমার খুব পছন্দের, তাই এসবের ব্যবস্থা। আচ্ছা, আপনি কি করে ভিতরে এলেন? ডাফার, ব্যালকনির দরজা যদি এভাবে খুলে রাখো তাহলে যে কেউ আসতে পারবে পাইপ বেয়ে। তার মানে আপনি পাইপ বেয়ে এসেছেন? জি, আর এখন থেকে দরজা বন্ধ করে ঘুমাবা। খুব চিন্তা হয় তোমাকে নিয়ে আমার। অনু আবিরের গলা জড়িয়ে ধরে বলল।
আর 2-3 দিন বাকি। তারপর আর আপনার আমাকে নিয়ে ভয় থাকবে না মিস্টার আবির রায়হান চৌধুরী। আবির অনুর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তো তুমিও মিস থেকে মিসেস অনু আবির রায়হান চৌধুরী হওয়ার জন্য প্রস্তুত তো? একদম। আমি আপনার সাথে রাগ করেছি। আরে ওই কি হলো আবার হঠাৎ? আমি কি করেছি? সেদিন আপনি আমার সাথে ফোনে কথা বলেননি কেন? জানেন কতটুকু মিস করেছি আমি আপনাকে? আমিও খুব মিস করেছিলাম, কিন্তু তখন এত ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি, সরি। আচ্ছা ঠিক আছে। জানেন আজ আরভি এসেছিল, এসে ক্ষমা চেয়ে গেছে। সেদিন ও ইচ্ছাকৃতভাবে আমায় অপমান করতে চায়নি। যদি ও বলতো যে আপনি আমায় আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন তাহলে নাকি মা আপনার উপরে রাগ করতো। পরবর্তীতে সে আমায় সরি বলতে চাইছিল, কিন্তু তার আগেই তো আমি আপনাদের বাড়ি থেকে চলে এসেছি। সব বুঝলাম। আচ্ছা আজ আসি, তুমি শুয়ে পড়ো, সুন্দর সুন্দর স্বপ্ন দেখো আর স্বপ্নে আমায় রেখো। আবির অনুকে ছেড়ে দিয়ে ওর কপালে একটা কিস করে দিয়ে চলে গেল। বেঁচে থাকুক এদের ভালোবাসা।